নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ইন্দোনেশিয়ার বালির কাছে জেগে উঠেছে আগ্নেয়গিরি। এর জেরে বালি বিমানবন্দরে বাতিল করা হয় বিমান পরিষেবা। আর তাই বুধবার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। 5 মাসের মাথায় ফের বাজারে আসতে চলেছে ম্যাগি নুডলস। ল্যাবরেটরি সবুজ সংকেত পাওয়ায় চলতি মাস থেকেই বাজারে মিলবে ম্যাগি, এমনই জানিয়েছে নেসলে ইন্ডিয়া। ফের প্রকাশ্যে মুম্বাই পুলিশের গাজোয়ারির ছবি। থানার সিসিটিভির ফুটেজ নতুন করে উস্কে দিল নীতি পুলিশের বিতর্ক। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি জিতে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেল পিসি চন্দ্র জুয়েলার্স এর ধনতেরাস ধনবর্ষা। মেকিং চার্জের উপর 20% ডিসকাউন্ট, হিরে ও অন্যান্য মূল্যবান রত্নের উপর 8% ডিসকাউন্ট। প্রতিটি কেনাকাটায় থাকছে অ্যাসিওর্ড অ্যাট্রাকটিভ গিফটস। রয়েছে টোটাল 4 কোটি টাকা মূল্যের গিফটস এন্ড প্রাইজেস। মেগা প্রাইজেস জিতে নিন 12টি রেনল্ট কুইড গাড়ি এবং 32টি ডেল ল্যাপটপ, সাথে পুরনো সোনা এক্সচেঞ্জের সুযোগ। এই অফারটি 2 নভেম্বর থেকে 9 নভেম্বর 2015 পর্যন্ত। ধনতেরাস ধনবর্ষা ব্রট ইউ বাই পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। ধনতেরাস উপলক্ষে আগামী 7 ও 8 নভেম্বর শনি ও রবিবার আমাদের শোরুম সম্পূর্ণ খোলা থাকবে।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইন্দোনেশিয়ার বালির কাছে জেগে উঠেছে মাউন্ট বিঞ্জুনি আগ্নেয়গিরি। এর জেরে বালি বিমানবন্দরে বাতিল করা হয় বিমান পরিষেবা, আর তাই বুধবার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে বুধবার ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ বলেই সূত্রের খবর। ইন্দোনেশিয়ার বালির কাছেই জেগে উঠেছে মাউন্ট রিনজনি আগ্নেয়গিরি। এর জেরে বালি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া ও ছাই আকাশ ঢেকে ফেলায় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। প্রত্যর্পণ সংক্রান্ত প্রশাসনিক ছাড়পত্র মেলার পর মঙ্গলবার রাতেই ৫৫ বছরের ডনকে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু অগ্ন্যুৎপাতের কারণে তা স্থগিত হয়ে যায়। তাই ছোটা রাজনের ভারতে ফেরার দিনক্ষণ এখনও নির্দিষ্ট নয়। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে রাজনকে মুম্বাই নিয়ে আসা হবে। তার নিরাপত্তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আইবি সূত্রে খবর, ইন্দোনেশিয়া থেকে সরাসরি মুম্বাইয়ের উড়ান না থাকায় প্রথমে দিল্লিতে আনা হবে ডনকে, পরে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হবে। অন্যদিকে রাজনের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল। দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে রেখে প্রাক্তন দাউদ ঘনিষ্ঠকে জেরা করার সম্ভাবনাও রয়েছে। তবে শেষ পর্যন্ত রাজনকে কোথায় রাখা হবে তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৫ মাসের মাথায় ফের বাজারে আসতে চলেছে ম্যাগি নুডলস। ল্যাবরেটরির সবুজ সংকেত পাওয়ায় চলতি মাস থেকেই বাজারে মিলবে ম্যাগি, এমনই জানিয়েছে নেসলে ইন্ডিয়া। ফের দেখা যাবে 2 মিনিটের ম্যাজিক। ফের বাজারে আসছে ম্যাগি নুডলস। ল্যাবরেটরির সবুজ সংকেত পাওয়ায় চলতি মাস থেকেই দোকানে মিলবে এই ইনস্ট্যান্ট নুডলস। সংবাদ সংস্থার খবর অনুযায়ী এমনই জানিয়েছে নেসলে ইন্ডিয়া। দেশ জুড়ে ম্যাগির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নেসলে। সেই মামলাতেই আদালত নির্দেশ দেয় সরকার অনুমোদিত 3টি ল্যাবরেটরিতে নতুন করে নমুনা পরীক্ষা করাতে হবে ম্যাগিকে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই ফের বাজারে ম্যাগি বিক্রির অনুমতি মিলবে। সেই মতো নতুন করে নমুনা পরীক্ষা করায় ম্যাগি। নেসলের দাবি, পরীক্ষায় দেখা গিয়েছে নয়া নমুনায় সীসার পরিমাণ নিরাপদ মাত্রার মধ্যে রয়েছে, ফলে বর্তমানে ম্যাগি খাওয়া সম্পূর্ণ নিরাপদ। নেসলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মতো নমুনা পরীক্ষা করানোর পর এবার তাদের লক্ষ্য চলতি মাসেই ম্যাগি বাজারে আনা। এর জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে কথাও বলা হচ্ছে সংস্থার তরফে। মাত্রাতিরিক্ত সীসা এবং ক্ষতিকারক রাসায়নিক মেলার পর জুন মাসে দেশজুড়ে ম্যাগির বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়। প্রতিবাদে বোম্বে আদালতে যায় নেসলে ইন্ডিয়া। 5 মাসের মাথায় ফের বাজারে আসতে চলেছে ম্যাগি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের প্রকাশে মুম্বাই পুলিশের গাজোয়ারির ছবি। থানার সিসিটিভির ফুটেজ নতুন করে উস্কে দিল নীতি পুলিশের বিতর্ক। মুম্বাইয়ের আন্ধেরি থানাতে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করা হলো এক যুবক যুবতীকে। ফের প্রকাশ্যে মুম্বাই পুলিশের গাজোয়ারির ছবি। থানার সিসিটিভির ফুটেজ নতুন করে উস্কে দিল নীতি পুলিশের বিতর্ক। মুম্বাইয়ের আন্ধেরি থানাতে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন, বেধড়ক মারধর করা হলো এক যুবক এবং এক যুবতীকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে আন্ধেরি থানার বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলেন ওই যুবক যুবতী। এই সময় থানা থেকে বেরিয়ে এসে তাদের প্রশ্ন করতে শুরু করেন পুলিশ কর্মীরা। পরে সেই যুবক যুবতীকে থানার ভেতরে নিয়ে যান পুলিশ কর্মীরা। अंधेरी पुलिस स्टेशन का जो गेट है और मेट्रो का जो रेलवे मेट्रो का है वो गेट एकदम लग के ही है, 5 नंबर का गेट। वहां से हमको चीखने की लड़की की आवाज आई, तो हम लोग सब बाहर गए क्या है देखने के लिए। तो एक कपल आपस में मतलब उनका कुछ झगड़ा चल रहा था। तो कांस्टेबल ने उसको पूछी लड़के कि क्या हुआ करके, कोई छेड़ रहे क्या। तो सब बोली नहीं, हम लोग फ्रेंड है और अभी हम ऑफिस से आए हैं, हम जा रहे हैं हमारे घर पे और हम थोड़ा मिसअंडरस्टैंडिंग हो गया, हम थोड़ा लड़ रहे थे। तो इतना ही बोल रहा था कि दोनों लड़का लड़की को पुलिस स्टेशन के अंदर लेके आ गया। आने के बाद एक को इधर बिठाया गया और एक को साइड में बिठाया गया, जैसा कि आप वीडियो में देखोगे। तो उनसे इंक्वायरी चालू की। तो वो लड़की इतना डर गई थी कि वो मतलब वो बोल रही थी, आप मुझे क्यों धक्का दे रहे हो, आप ये क्यों कर रहे हो। तो पुलिस वाले ने उसको एक लाफा चढ़ा दिया, ने उनको इतना मारा जैसे कि आप वीडियो में देखोगे, यहाँ तक कि उस लड़की के मुंह से खून निकलने लगा। সূত্রের খবর, সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আটক যুবক। আর এরপরে শুরু হয় পুলিশি দাওয়াই। মুখ ভেদে চলতে থাকে লাথি, কিল, চট, থাপ্পড়। আর পুরো ঘটনার ছবি ধরা পড়ে থানার সিসিটিভিতে। এবার সেই ফুটেজ বাইরে চলে আসায় ফের তীব্র বিতর্কের মুখে মুম্বাই পুলিশ। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার কিভাবে নিজেদের হাতে তুলে নিতে পারেন আইনের রক্ষকরা? কেনই বা আইনের ডেরাতেই হেনস্থা হতে হয় সাধারণ নাগরিককে?
মুম্বাই পুলিশের এই কাণ্ড ফের উস্কে দিল এসব প্রশ্নই। 2 तारीख को रात को 12:30 बजे के दरमियान एक लड़का और लड़की पुलिस स्टेशन के बाहर जो मेट्रो रेलवे स्टेशन का ब्रिज है उसके नीचे वो झगड़ा कर रहे थे। इसलिए पुलिस को लगा कि कोई लड़का लड़की को छेड़ रहा है। उन्होंने पुलिस स्टेशन पे वो दोनों को लेकर आए। पुलिस ने उन दोनों को सेपरेट करने की कोशिश की है और उसका ये वीडियो रिकॉर्ड हो गया है। वो पुलिस ने उनको कुछ पिटाई की नहीं है, उनकी कुछ कंप्लेंट नहीं है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি তো বুঝছি আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত। দীপাবলির পরে আত্মপ্রকাশ ঘটতে পারে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস দলের। এর অনুমোদনের বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন মুকুল রায় ঘনিষ্ঠ 3 নেতা। কমিশনের আধিকারিকরা ব্যস্ত রয়েছেন বিহার নির্বাচন নিয়ে, আর তাই আগামী সপ্তাহে তাদের ডেকে পাঠাবে কমিশন বলে জানা যায়। জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস দলের অনুমোদনের বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন মুকুল রায় ঘনিষ্ঠ 3 নেতা অমিতাভ মজুমদার, প্রদীপ ঘোষ এবং শিলভদ্র দত্ত। নিয়ম অনুযায়ী নতুন দলের নামকরণ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে 31 অক্টোবরের মধ্যে কমিশনের শুনানি শেষ হওয়ার কথা। সেই বিষয়ে খোঁজ খবর নিতেই দিল্লিতে কমিশনের তরফে যান ওই 3 নেতা। কমিশনের তরফে তাদের জানানো হয় বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন আধিকারিকরা। এই বিষয়ে কথা বলার জন্য আগামী সপ্তাহে তাদের ডেকে পাঠাবে কমিশন। দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও কথা বলেন ওই 3 নেতা। মুকুল রায়ের বাড়িতে বসেই নিজেদের আলোচনা সেরেছেন ওই 3 জন। তবে তাদের আলোচনায় ছিলেন না মুকুল রায় নিজে। নতুন দল গড়া নিয়ে এখনো সামনে আসতে চাইছেন না মুকুল রায়। সূত্রের খবর, কিছুদিন ঠিক থাকলে কালী পুজোর পরে দিল্লিতে আত্মপ্রকাশ করবে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। দলের নামকরণের বিষয়ে সবুজ সংকেত পেলেই প্রতীকের জন্য আবেদন করা হবে কমিশনে। আনুষ্ঠানিকভাবে নতুন দল আত্মপ্রকাশ করার পরেই দলের দায়িত্ব নেবেন মুকুল রায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমায় প্রথমবার দেয়া হলো শারদ সম্মান। মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার 87টি পুজোর মধ্যে 11টি পুজো কমিটিকে বিশেষ পর্যায়ে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং। শান্তিরবাজার মহকুমায় প্রথমবার দেওয়া হলো শারদ সম্মান। মহকুমা প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার দুর্গাপূজাগুলির মধ্যে শারদ সম্মান দেওয়া হলো। পুজোর 3 দিন একটি কমিটি গঠন করে 87টি পুজোর মধ্যে 11টি পূজা কমিটিকে বিশেষ পর্যায়ে পুরস্কৃত করা হয়। সবচেয়ে কম বাজেটে পুজো করার জন্য কোয়াইফাংয়ের চরণ সিংপাড়া পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। মৈত্রী ও সংহতিতে শ্রেষ্ঠ পুরস্কার পায় দক্ষিণ তাকমাবাজার পূজা কমিটি। একই সাথে শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং, শান্তিরবাজারের মহকুমা শাসক এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। প্রদীপ জ্বালিয়ে কারামন্ত্রী অনুষ্ঠানের সূচনা করেন। বলে অনুষ্ঠানগুলি হচ্ছে
আপনাদের সবাই সহযোগিতায়। বিভিন্ন প্যান্ডেলে আমি গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমার অভিজ্ঞতা অনুসারে এই বছরের পুজোটা যেন একটা ব্যতিক্রমী, একটা সবাই অন্তর শান্তি সম্প্রীতি বজায় রেখে এই 2-3 দিনের পুজোটাকে সমাপ্তি ঘটানোর জন্য যারা উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটা পূজা প্যান্ডেলের, তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে নিজের ৫ম জন্মদিনে নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী রায়ুষী সরকার। অনুষ্ঠান শেষে অতিথিরা 11টি পূজা কমিটির মধ্যে পুরস্কার বিতরণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রামসার অধীন কর্মরত 156 জন অশিক্ষক কর্মচারীকে সম্প্রতি ছাঁটাই করার প্রেক্ষিতে এবার রাস্তায় নামল রামসা এবং এসএস এর অন্তর্গত কর্মচারীরা। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সভা ও গণধর্ণা সংগঠিত হয়। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান তথা RMS অধীনে কর্মরত 156 জন অশিক্ষক কর্মচারীকে সম্প্রতি ছাঁটাই করার প্রেক্ষিতে এবার রাস্তায় নামল RMS এবং SS এর অন্তর্গত কর্মচারীরা। ছাঁটাই হওয়া কর্মচারীদের আবার নিযুক্তি দেওয়া সহ কেন্দ্রীয় প্রকল্পের অধীন সকল কর্মচারীকে নিয়মিত করার দাবিতে এদিন তারা রাজধানীর অফিস লেনে এক বিক্ষোভ সভা ও গণধর্ণা কর্মসূচি পালন করে। এদিনের এই কর্মসূচি থেকে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের অধীন কর্মরত সকল কর্মচারীদেরকে সামিল হওয়ার আহ্বান রাখেন। এদিনের এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন রেগা কর্মচারী, NRHM সহ মাদ্রাসা শিক্ষার কর্মচারীরাও। আহ্বান করব আমরা এই রাজ্যে একটা যৌথ মঞ্চ তৈরি করে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রাজ্য সরকার যাতে আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং রাজ্য সরকার অবিলম্বে তাদের 156 জনকে পুনরায় কাজে বহাল করেন, তার প্রতিবাদে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার একটা পরিকল্পনা আমরা নেব এই আশা করি। যদি আজকের মধ্যে আমাদেরকে কোনো কিছু একটা সুরাহা না করা হয়, মানে পজিটিভ কোনো কিছু আমরা না পাই, আমরা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করে ঠিক করব যে আমরা আগামীকালকে থেকে কি কর্মসূচি গ্রহণ করতে পারি। সেই কর্মসূচি আমরা গ্রহণ করব এবং এই কর্মসূচিতে এই রাজ্যের বিভিন্ন দপ্তরে চুক্তিপ্রদা যারা নিযুক্ত আছেন সবাই যাতে এই কর্মসূচিতে সামিল হয়, তার জন্য আমরা SS এবং RMS এর রাজ্য কমিটির পক্ষ থেকে আহ্বান রাখব। আজকের এই গণধর্ণার সঙ্গে সাড়া দিয়েছেন ত্রিপুরা রেগা কর্মচারী সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি এবং NRHM, ওনারা সাড়া দিয়েছেন। আগামী দিনে ওনারাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগর ব্লকের ডিমাতলী পঞ্চায়েতের চন্দ্রপুর মসজিদ প্রাঙ্গণে আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে 23তম সংহতি মেলা ও প্রদর্শনী। আর একে কেন্দ্র করে এক বৈঠক অনুষ্ঠিত হয় রাজনগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। ছিলেন বিধায়ক সুধন দাস, বাসুদেব মজুমদার, জেলা সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। আগামী 6 থেকে 8 ডিসেম্বর দক্ষিণ জেলার রাজনগর ব্লকের ডিমাতলী পঞ্চায়েতের চন্দ্রপুর মসজিদে অনুষ্ঠিত হতে চলেছে 23তম সংহতি মেলা ও প্রদর্শনী। আর এই সংহতি মেলাকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুধবার। রাজনগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক বাসুদেব মজুমদার, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস, ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ মোহন শীল, বিডিও বিপুল দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের বৈঠকে সংহতি মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। 6 ডিসেম্বর ডিমাতলী চন্দ্রপুর রাজনগর ব্লকের এই এলাকাতে সংহতি মেলা আমরা সংগঠিত করব। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করেছিল আমাদের দেশের একদল উগ্র হিন্দুত্ববাদীরা। এই ঘটনার পর গোটা দেশে এবং বহির দেশেও গোটা বিশ্বজুড়ে তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার উপর এক বড় আঘাত সংগঠিত করা হয়েছে। তার প্রতিবাদ স্বরূপেই আমরা 1993 সাল থেকে এই সংহতি মেলা আমরা শুরু করি। এই বছর 23তম সংহতি মেলা আমরা। উল্লেখ্য, এই 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী সংহতি মেলায় দেশ বিদেশের বিভিন্ন শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মেলায় একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো সাইবার গ্রাম যোজনা প্রকল্পে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বিনামূল্যে এক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেসমিন আক্তার। ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদও। কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। এরই অঙ্গ হিসেবে বুধবার কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে সাইবার গ্রাম যোজনা প্রকল্পে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বিনামূল্যে এক বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেসমিন আক্তার। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদ, বক্সনগর পঞ্চায়েত সমিতির দারিদ্র দূরীকরণ স্থায়ী কমিটির সভাপতি শোভা মিয়া, কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন মিয়া, কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজলাল দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এই কম্পিউটার প্রশিক্ষণ সম্পর্কে বলতে গিয়ে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদ বলেন, সাইবার গ্রাম হচ্ছে, আপনারা জানেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন একটা ঘোষণা করেছেন যে ডিজিটাল ইন্ডিয়া হবে। কম্পিউটার, প্রত্যেকটা ছেলে মেয়েকে কম্পিউটার জানতে হবে। কারণ এটা ঘটনা যে কম্পিউটার ছাড়া আজকের দিনে চলাফেরা করা বা দৈনন্দিন জীবনে কাজকর্ম করা, এবং যে সমস্ত স্কুলে ছেলে এবং মেয়ে 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে তাদেরকে 39 আওয়ার্স একটা রুটিন করা হয়েছে, 39 ঘন্টা। সারা রাজ্যে আমরা প্রথম পর্যায়ে 18,109 জনকে আমরা কম্পিউটারের ট্রেনিং দিচ্ছি। 9টা মাদ্রাসা আছে সারা রাজ্যে, সরকারি মাদ্রাসা, যেগুলি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আছে, যার ফলে আমাদের সরকারি মাদ্রাসা 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা কম। 858 জন ছেলে মেয়ে একটা পড়াশোনা করবে, কম্পিউটার শিখবে, আর স্কুল আছে 191টা। উল্লেখ্য, সাইবার গ্রাম যোজনায় রাজ্যের মোট 60টি ব্লকের 191টি স্কুলের এবং 9টি মাদ্রাসার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর 18,109 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে এই বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। মোট 39 দিনের এই প্রশিক্ষণে বক্সনগর ব্লকের 3টি স্কুল এবং একটি মাদ্রাসার মোট 400 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত 3 মাস আগে শ্যালকের হাতে খুন হয়েছিল ভগ্নিপতি। অভিযুক্ত শ্যালক বর্তমানে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে। শ্বশুরবাড়ির লোকেদের হাতে নির্যাতিতা স্ত্রী লক্ষ্মী দাস। এই অবস্থায় অসহায় মা মেয়ে দ্বারস্থ আদালতের। বিগত 3 মাস আগে শ্যালকের হাতে খুন হয়েছিল ভগ্নিপতি। বোন জামাই কৃষ্ণ দাসকে খুন করার অপরাধে শ্যালক লিটন দাস বর্তমানে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। ঘটনাটি ঘটেছিল শ্রীনগর থানাধীন আনন্দবাজার এলাকায়। ঘটনার পর থেকে স্ত্রী লক্ষ্মী দাসকে অমানসিক নির্যাতন করতে থাকে তার শ্বশুরবাড়ির লোকজন। দিনরাত বেধড়ক প্রহার করা হতো লক্ষ্মীর উপর। তার 3 ছেলের মধ্যে বড় ছেলেকে রেখে বাকি 2 ছেলে সহ লক্ষ্মীকে পাঠিয়ে দেওয়া হয় তার বাপের বাড়িতে। লক্ষ্মীর মা সীতা দাসেরও স্বামী নেই, অত্যন্ত অভাবের সংসার। সপ্তাহের বেশিরভাগ দিন কাটায় অনাহারে। তার উপর আবার বেশ কিছুদিন ধরে রীতার বাড়িতে এসে তাদের বেধড়ক মারধর করে লক্ষ্মীর শ্বশুরবাড়ির লোকজন। নিত্যদিন তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হতো। দিনের পর দিন তাদের অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে রীতা এবং তার মেয়ে লক্ষ্মী শ্রীনগর থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ বাবুরা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। অবশেষে তারা মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতের দ্বারস্থ হয়। আইনজীবী বিদ্যুৎ ঘোষ তাদের হয়ে মামলা লড়বেন বলে জানিয়েছেন। এই মহিলার ছেলে যদি খুনের সাথে জড়িত থাকে সে সাজা পাবে, কিন্তু একটা বয়স্ক মহিলা, বৈষ্ণব মহিলা, সে বাড়িতে থাকতে পারছে না, বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। পাড়া প্রতিবেশী এবং শাসক দলীয় নেতারা বাড়িতে উচ্ছেদ করে দিয়ে বাড়িটা দখল করার চেষ্টা করছে এবং ওনার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু উনি বারবার পঞ্চায়েতে গেছেন, থানাতে গেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো থানা কোনো ওনার কেস নিচ্ছে না, ওনাকে বাড়িতে থাকার ব্যবস্থা করছে না। এর জন্য নিরুপায় হয়ে মহিলা আজকে আদালতের দ্বারস্থ হয়েছেন। আমি ওনার কথাবার্তা শুনেছি। এখন আমরা আদালতে কেস করব, কেসের মাধ্যমে যা হয় হবে। কিন্তু আজকে নিরুপায় হয়ে মহিলা, ওনার হাতে কোনো টাকা পয়সা নেই যে কি করে কেস লড়বেন। তারপরেও আমি ওনাকে বলেছি আপনার টাকা পয়সা দিতে হবে না, আপনার পক্ষে আমি কেস লড়ব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বাম সমর্থিত 11টি গণসংগঠনের আহ্বানে 3 দফা দাবিতে 9 নভেম্বর জনসমাবেশের প্রাক প্রস্তুতি হিসেবে মঙ্গলবার ধনপুরে অনুষ্ঠিত হল অঞ্চলভিত্তিক এক কনভেনশন। 3 দফা দাবিতে 11টি গণসংগঠনের আহ্বানে 9 নভেম্বর জনসমাবেশের প্রাক প্রস্তুতি হিসেবে মঙ্গলবার ধনপুরে অঞ্চলভিত্তিক এক কনভেনশন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন ও সিআইটিউর যৌথ উদ্যোগে এদিন অঞ্চলভিত্তিক কনভেনশন হয় বর্নারায়ণ কমিউনিটি হলে। জনসমাবেশকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে অঞ্চলের প্রতিটি গাঁও সভা ভিত্তিক চলবে ব্যাপক প্রচার কর্মসূচি। সমাবেশ অনুষ্ঠিত হবে ধনপুর তহসিল মাঠে। এদিন কমিউনিটি হলে 6 জনকে সভাপতি মণ্ডলী করে শুরু হয় কনভেনশনের কাজ। কনভেনশনের মুখ্যত আলোচ্য বিষয় ছিল বৃহত্তর জনস্বার্থে 3 দফা দাবি, বর্তমান সময়তে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হ্রাস করা, ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিশেষ ক্যাটাগরির রাজ্যসমূহকে কেন্দ্র সরকারের প্রদেয় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা প্রদান অব্যাহত রাখা, সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করা। এই দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরে কনভেনশনের প্রধান বক্তা সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা বলেন, আমরা যারা গণ আন্দোলন এবং গণসংগঠন করি, আমাদের প্রত্যেকটা সংগঠনের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। আমাদের দৃষ্টিভঙ্গি কি? সমস্ত মানুষের মুখে হাসি ফোটাও, সমস্ত মানুষ সুখে থাকবে, স্বচ্ছন্দে থাকবে, খাওয়া পড়ার অভাব থাকবে না, শিক্ষার সুযোগ থাকবে, স্বাস্থ্য এবং পরিষেবার সুযোগ থাকবে। কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কেউ থাকবে 10 তলায় কেউ থাকবে গাছতলায় তা হবে না। আমরা শান্তি চাই, আমরা সুস্থিতি চাই, আমরা উন্নতি চাই, আমরা বিকাশ চাই। এছাড়া জনসমাবেশকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন সিপিএম ধনপুর অঞ্চল সম্পাদক বাবুল দেবনাথ। কনভেনশনে সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা প্রদীপ সাহা। নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। 94 বছরের প্রাক্তন শ্রমিক নেত্রী বীণাপানি চৌধুরীর মৃত্যুতে গোটা কৈলাসহর মহকুমা শোকস্তব্ধ। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 1 মেয়ে ও 4 ছেলে। 94 বছরের প্রাক্তন শ্রমিক নেত্রী বীণাপানি চৌধুরীর মৃত্যুতে গোটা কৈলাসহর মহকুমা শোকস্তব্ধ। সোমবার দুপুর 12:30টায় কৈলাসহরের চণ্ডীপুর গ্রামের নিজ বাড়িতেই মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে বীণাপানি চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে উনি 1 মেয়ে ও 4 ছেলে সহ আরো অন্যান্য আত্মীয় স্বজন রেখে গেছেন। 4 ছেলের বড় ছেলে দিব্যেন্দু চৌধুরী ছিলেন রাজ্যের প্রয়াত উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের আপ্ত সহায়ক। আরেক পুত্র কৃষ্ণেন্দু চৌধুরী বর্তমানে সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান। ছোট ছেলে প্রলয়েন্দু চৌধুরী আজকাল পত্রিকার সাংবাদিক এবং কৈলাসহরের সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক। বীণাপানি চৌধুরী চণ্ডীপুর বাসভবনে থাকার আগে দীর্ঘদিন কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানে বসবাস করতেন। চা বাগানে শ্রমিক আন্দোলনের এবং শ্রমিকদের আন্দোলন করার জন্য অনুপ্রেরণা দিতেন। রাজ্যে জোট আমলে আক্রান্ত পার্টি কর্মীদের পাশে দাঁড়াতেন। এমনকি সেই সব আক্রান্ত ঘরছাড়া পার্টি কর্মীদের চণ্ডীপুর বাড়িতে আশ্রয় দিতেন। আর তার মৃত্যুর খবর পেয়ে কৈলাসহরের মূর্তিছড়া, মনুভেলি, তাচাই ইত্যাদি চা বাগানগুলি থেকে প্রচুর চা শ্রমিকরা এসে শেষ শ্রদ্ধা জানান। বীণাপানি চৌধুরীর মৃত্যুর পর সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণকর, জেলা কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী সহ আর অন্যান্য পার্টি কর্মীরা চণ্ডীপুর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান তাকে। কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক তথা আজকালের সাংবাদিক প্রলয়েন্দু চৌধুরীর মা বীণাপানি চৌধুরী আজ দুপুরে মারা গেছেন। মূলত বার্ধক্যজনিত কারণেই রোগ ভোগের পর উনি মারা গেছেন। তো তার 4 ছেলে, এর মধ্যে সবার ছোট আমাদের প্রেস ক্লাবের সম্পাদক প্রলয়েন্দু চৌধুরী। বীণাপানি দেবীর বয়স হয়েছিল 95 বছর। তো তার এই প্রয়াণে আমরা কৈলাসহর প্রেস ক্লাব শোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দশমী রাতে পালিয়ে যাওয়া যুবক যুবতীকে আটক করল কদমতলা থানার পুলিশ। যুবতীর বাবার অভিযোগ মূলে তাদের আটক করে পুলিশ।
দশমী রাতে পালিয়ে যাওয়া যুবক যুবতীকে আটক করল কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণী প্রকাশ ধর্মনগর থানা এলাকার ডুপিরবন্দ লালছড়ার বাসিন্দা নেপাল শব্দকর, বয়স 20। গত 23 অক্টোবর দশমী রাতে কদমতলা থানা এলাকার সরলা গ্রামের এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। বছরখানেক ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। মেয়ের বাবা এ ব্যাপারে কদমতলা থানায় একটি মিসিং ডায়েরি করেন। পুলিশ অভিযোগ মূলে মেয়ে ছেলের সন্ধান চালায়। অবশেষে মঙ্গলবার ভোররাতে ছেলের বাড়ি থেকে দুজনকে আটক করে এবং তাদের আদালতে প্রেরণ করে। 23/10/2015 দশমী দিন, দুর্গাপূজার দশমী দিন সকাল 10:30-11টার দিকে আমাদের সরলা গ্রামের একটা মেয়ে, মাইনর গার্ল, নাম সীতানাথ, বাবার নাম ইরেশনাথ, কিডন্যাপ হয়েছিল। মেয়েটা মাইনর, তার বয়স 15। পরে পরবর্তী টাইমে তার বাবার অভিযোগ মূলে আমাদের কদমতলা থানায় একটি অপহরণের মামলা। আজকে ওই মামলার আয়ু তদন্তকারী অফিসার এসআই শঙ্কর দাস, আজকে শঙ্কর দাস না, এসআই ওবায়দুর রহমান, আজকে ভোরবেলা এসআই শঙ্কর দাস এবং আয়ু এসআই ওবায়দুর রহমান থানার স্টাফ নিয়ে গিয়ে মেয়েটাকে ধর্মনগর থানার আন্ডারে দুপিরবন্দ এলাকা থেকে উদ্ধার করে এবং যে ছেলেটা অপহরণ করেছিল তার নাম নেপাল শব্দকরকে সহ মেয়েটার নেপাল শব্দকরকে অ্যারেস্ট করে এবং মেয়েটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী টাইমে আমরা আজকে ছেলেটারে কোর্টে ফরওয়ার্ড করছি এবং মেয়েটারে কোর্টে ফরওয়ার্ড করছি। তার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ইন্দোনেশিয়ার বালির কাছে জেগে উঠেছে আগ্নেয়গিরি। এর জেরে বালি বিমানবন্দরে বাতিল করা হয় বিমান পরিষেবা। আর তাই বুধবার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। 5 মাসের মাথায় ফের বাজারে আসতে চলেছে ম্যাগি নুডলস। ল্যাবরেটরি সবুজ সংকেত পাওয়ায় চলতি মাস থেকে বাজারে মিলবে ম্যাগি, এমনই জানিয়েছে নেসলে ইন্ডিয়া। ফের প্রকাশ্যে মুম্বাই পুলিশের গাজোয়ারির ছবি। থানার সিসিটিভির ফুটেজ নতুন করে উস্কে দিল নীতি পুলিশের বিতর্ক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।